স্বাগতম ভয়ের রাজ্যে। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম টু ভূত আড্ডা। শুরু হয়ে গেল ভূত আড্ডার আরও একটি নতুন এপিসোড। আর বরাবরের মতোই আপনাদের সাথে আছি আমি, ইমরান এইচ খান। আজকে কিন্তু আপনাদের জন্য ভয়ঙ্কর দুইটি ঘটনা নিয়ে উপস্থিত হয়েছি। শুরুতেই আজকে আপনারা শুনতে চলেছেন আমাদের একজন লিসেনার, আমাদের একজন বন্ধু সৌরভ হাসান ভাইয়ের জিনের ঘর নামক একটি দুর্দান্ত ভয়ঙ্কর ঘটনা। সত্যি এই ঘটনাটি আপনাদের বেশ ভালো লাগবে আশা করি। এরপর আপনাদের জন্য থাকছে আমাদের আরেকজন লিসেনার, আরেকজন বন্ধু সামির ভাইয়ের বদ জিন নামক একটি ভয়ঙ্কর ঘটনা। আশা করি সব মিলে আজকের রাতটি আপনাদের অনেক বেশি স্পেশাল হতে চলেছে। তো মূল ঘটনায় যাওয়ার আগে আপনাদেরকে বলতে চাই, আমরা সচরাচর এই শনিবারে সজীব ভাইয়ের ঘটনা শুনে অভ্যস্ত। সজীব ভাইয়ের রহমত হুজুর, আব্বাস হুজুর কিংবা রসুতান্ত্রিকের ঘটনাগুলো শুনে অভ্যস্ত। এই সপ্তাহে সজীব ভাই কিছুটা ব্যস্ত থাকার কারণে তার ঘটনাটা শেষ করতে পারেননি। তাই বিকল্প হিসেবে এই ঘটনাগুলোকে সিলেক্ট করেছি এবং আপনাদেরকে পড়ে শোনানোর চেষ্টা করছি। আশা করছি ভালো লাগবে। আর আপনাদেরকে বলবো, আপনারা যারা আমাদের ঘটনাগুলো শোনেন কিন্তু এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, আপনারা দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। এর ফলে কিন্তু আমাদের পরবর্তী সকল আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আর আপনারা যত তাড়াতাড়ি 5,000 সাবস্ক্রাইবার পূরণ করবেন তত তাড়াতাড়ি কিন্তু আপনাদের জন্য ধামাকাদার কাভারেজ জিনের পরবর্তী ঘটনাটি অপেক্ষা করছে। আশা করছি আপনারা খুব দ্রুত 5,000 সাবস্ক্রাইবার হিট করবেন এবং কাভারেজ ঘটনাও আমরা খুব তাড়াতাড়ি শুনতে পাবো। আর একটা জিনিস, সেটা হলো আপনারা যদি আমাদেরকে ঘটনা পাঠাতে চান সেই ক্ষেত্রে আমাদের ডেসক্রিপশন বক্সে কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এবং আমাদের ইমেল অ্যাড্রেসটি প্রিন্ট আপ করা আছে। আপনারা আপনাদের জানা শোনা সেরা ভয়ঙ্কর ঘটনাগুলো আমাদেরকে লিখে কিংবা ভয়েস ক্লিপ আকারে পাঠিয়ে দিতে পারেন। তাহলে এখন আর কথা বাড়াবো না, এখন সরাসরি চলে যাচ্ছি আজকের এপিসোডের প্রথম ঘটনায়। চলুন তাহলে শুনে আসি সৌরভ ভাইয়ের লেখা জিনের ঘর। ঘটনাটি আমাকে ঠিক যেভাবে লিখে পাঠিয়েছেন আমি চেষ্টা করছি ঠিক সেভাবেই আপনাদের মাঝে উপস্থাপন করতে। লিখছেন, আসসালামু আলাইকুম প্রিয় ইমরান ভাই ও ভূত আড্ডার সকল শ্রোতাবৃন্দ। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সবাই অনেক অনেক বেশি ভালো আছেন। আমি সৌরভ হাসান। আজকে আমি আমার বন্ধু মামুনের কাছ থেকে শোনা একটা ঘটনা আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আশা করছি এই ঘটনাটি আপনাদের মন্দ লাগবে না। ইমরান ভাই, ঘটনাটি যদি সিলেক্ট হয় তাহলে আপনার মতো করে আপনি পড়ে শোনাবেন। আর কবে প্রচার করবেন তা অবশ্যই আমাকে ইমেল করে জানিয়ে দেবেন। তো আর বেশি কথা না বাড়িয়ে আমার বন্ধু মামুন যেইভাবে আমাকে ঘটনাটি বলেছিল আমি ঠিক তার ভাষাতেই তুলে ধরছি। বলছে আমার বন্ধু মামুন, আমাদের ক্লাসে আমি ছিলাম সবচাইতে আসর জমানো ছাত্র। মেজো মামার কাছে ছোটবেলায় গল্প শুনতে শুনতে আমিও গল্প বলায় বেশ তুখোড় হয়ে উঠেছিলাম। যে কোনো বিষয়ে বানিয়ে বানিয়ে গল্প বলা আমার জুড়ি ছিল না। আর এর জন্য ক্লাসে আমার কদরও ছিল বেশ। গল্প শোনাবার বাহানা দিয়ে কতবার যে কতজনকে দিয়ে হোমওয়ার্ক করে নিয়েছি তার কোনো হিসেব নেই। কিন্তু আমার এই একক রাজত্বে ভাগ বসালো কোথা থেকে উড়ে আসা জামাল। ও আমাদের স্কুলে ভর্তি হওয়ার পর আমার রাজত্বে ফাটল ধরতে শুরু করলো। এমনিতে জামাল বেশ চুপচাপ টাইপের ছেলে, কিন্তু যখন গল্প বলে তখন একেবারে সত্যিকারের মতো করেই বলে। মিথ্যা বলবো না, ওর কিছু কিছু গল্প যে আমারও ভালো লাগতো না এমনটা কিন্তু নয়। বিশেষ করে ভূতের গল্পগুলো জামাল বলতো একেবারে সত্যিকারের মতো করেই। একবার শুনলে আর সহজে রাতে ঘুমানো যেত না।
তাই খুব দ্রুতই জামাল আমাদের ক্লাসে জনপ্রিয় হয়ে উঠল। আমিও সব সময় ওকে নাজেহাল করার জন্য তর্কে তর্কে ছিলাম। পেয়েও গেলাম একবার সুযোগ। ছোটবেলা থেকেই শিখেছিলাম, যুদ্ধে বিজয়ী হতে হলে শুধু বাহুবলে হয় না, মাথাও খাটাতে হয়। তাই আমি আমার হারতে বসা রাজত্ব ফিরে পাওয়ার জন্য মাথা একেবারে ঠান্ডা করে ফেললাম। একদিন টিফিনের পরে একটি ক্লাসের জন্য আমরা সবাই অপেক্ষা করছিলাম। 10 মিনিট চলে যাবার পর আমাদের স্কুলের পিয়ন এসে বলল, আজ ক্লাসটা হবে না। কি এক কাজে জামান স্যার চলে গেছেন। হেড স্যার আমাদের সবাইকে চুপচাপ বসে থাকতে বলেছেন, নো হামকি বামকি। হেড স্যারকে আমরা আবার বেশ ভয় পাই। তিনি একবার রেগে গেলে আর রক্ষা নেই। এক দুজনকে নয়, পুরো ক্লাস শুদ্ধ পিটান। সুতরাং কোনো রকম হামকি পাঙ্কি না করে আমরা জামালের কাছে গল্প শুনতে বসলাম। বৃষ্টির দিন হওয়ায় জামাল ভূতের গল্প বলতে শুরু করলো। একটি ভূতুরে বাড়ির গল্প। গল্পটা ঠিক এমন ছিল। এক ভদ্রলোক নিজের বাড়িতে আরেকটি ঘর তুলেছেন ধান চাল রাখবেন বলে, কিন্তু ঘর তৈরির পর দেখা গেল তিনি কিছু আর সেই ঘরে রাখতে পারেন না। যাই রাখেন না কেন, পরের দিন সেই সব জিনিস পাওয়া যায় ঘরের বাইরে। এভাবে 1 দিন 2 দিন 3 দিন করে কেটে গেল বেশ কয়েকদিন। ভদ্রলোক কোনো জিনিসই আর ওই ঘরে রাখতে পারেন না। অবশেষে উপস্থিত সকলের বুদ্ধিতে ক্ষেত থেকে কেটে আনা ধান ঘরের ভেতর রেখে ঘরের জানালাগুলো সব বন্ধ করে দরজায় তালা দিয়ে দিলেন। সেই সঙ্গে পাহারায় রাখলেন 2 জন লোককে। এবার সবাই বলল আর চিন্তা নেই, এতদিন কেউ নিশ্চয়ই মজা করছে, কিন্তু আর না। দরজায় তালা থাকায় কেউ আর ওই ঘর থেকে কিছু বের করতে পারবে না। কাজেই আর কোনো চিন্তা নেই। সবাই যে যার মতো খেয়ে দিয়ে শুয়ে পড়ল, শুধু 2জন মোটা তাজা লোক থাকলো পাহারায়। পরের দিন ঘুম থেকে উঠে দেখা গেল ঘরের ভেতরে রাখা সব ধানগুলো কে বা কারা যেন ভদ্রলোক যে ঘরে থাকেন সেই ঘরের চালের উপর তুলে রেখেছে। প্রায় 40 থেকে 80 মণ ধান চালের উপর তুলতে গেলে কম করে হলেও 10-12 জন লোক দরকার। তাছাড়া কোনো রকম শব্দ ছাড়া কিভাবে ধানগুলো চালের ওপর তুলে রাখা সম্ভব হলো, সেটা কেউই ভেবে পেল না। রাতে যারা ঘরে ঘুমিয়েছে তারা বিন্দু মাত্র কোনো শব্দ শুনতে পায়নি। শেষে সবাই এক বাক্যে স্বীকার করলো এটা ভূতের কাণ্ড। ভূত ছাড়া এমন কাণ্ড আর কারো পক্ষে ঘটানো সম্ভবই না। তখন খোঁজ পড়ল পাহারাদার 2জনের, যারা রাতে ঘরটি পাহারার দায়িত্বে ছিল, কিন্তু কোথাও পাওয়া গেল না তাদের। শেষে বিকেলবেলা বাড়ির লাগোয়া ক্ষেত থেকে 2জন এসে বলল, আপনাদের তাল গাছে মানুষের মতন কি যেন দেখা যাচ্ছে। তখন তাল গাছে লোক উঠে দেখা গেল তাল গাছের উপর পাহারাদার 2জন অচেতন হয়ে পড়ে আছে। অনেক কষ্টে পাহারাদার 2জনকে তাল গাছ থেকে নামিয়ে আনা হলো। ঘটনাটা গ্রাম ছড়িয়ে আশেপাশের 10 গ্রামে ছড়াতে বেশি সময় লাগলো না। বাড়িটিতে লোক সমাগম বেড়ে গেল। কেউ বলতে লাগলো ভূতের কাণ্ড, কেউ বলতে লাগলো জিনেদের কাণ্ড। তবে কেউ নিশ্চিত করে বলতে পারলো না আসলে কার কাণ্ড। অনেক চিন্তা ভাবনা করেও কেউ যখন কোনো উপায় বের করতে পারলো না, তখন গ্রামের ইমাম সাহেবকে ডেকে আনা হলো। তিনি সব শুনে বললেন, এটা জিনেদের কাজ। কোনো কারণে হয়তো তাদের এই ঘরটি পছন্দ হয়েছে। আপাতত কিছু করার নেই। হুজুর দোয়া কালাম পড়ে চলে গেলেন। মাস 6 অতিবাহিত হওয়ার পরেও যখন ঘরটিতে কোনো কিছুই রাখা যাচ্ছিল না, তখন বাড়ির মালিক ভদ্রলোক ঠিক করলেন ঘরটি ভেঙে ফেলবেন। 4জন মিস্ত্রি নিয়ে সন্ধ্যায় তিনি বারান্দায় বসে কথা বলছেন আগামীকাল কিভাবে কখন ঘরটি ভাঙা হবে। এমন সময় দেখা গেল সাদা কাপড় পরা একটা লোককে বাড়ির বাইরে থেকে ভেতরে ঢুকতে। লোকটা বাড়ির ভেতরে ঢুকে সরাসরি গেল ঘরটির কাছে, তারপর দরজা দিয়ে ঘরটির ভেতরে চলে গেল। সঙ্গে সঙ্গে সবাই ছুটল। লোকটা কে, কেনই বা ঘরের ভেতর ঢুকলো তা দেখতে হবে। কিন্তু পুরো ঘর তন্ন তন্ন করে খুঁজেও কাউকেই পাওয়া গেল না। এরপরে কেউ আর ঘরটি ভাঙতে সাহস করলো না। উপস্থিত মিস্ত্রি
বিভিন্ন বাহানা করে চলে গেল। এরপর আরো বেশ কয়েকবার সাদা কাপড় পরিহিত লোকটিকে ঘরের ভেতর ঢুকতে দেখা গেছে, কিন্তু ভেতরে কারো অস্তিত্ব খুঁজে পাওয়া যায়নি। সেই থেকে ঘরটি তেমনই পড়ে আছে। বাড়ির মালিক ভদ্রলোক আর কিছু করার সাহস পাননি। গল্পটি এখানেই শেষ করে জামাল যখন বলল এটা একটি সত্যি ঘটনা, তখন আমি পেয়ে বসলাম জামালকে। কেননা আমি জানি ভূত প্রেত বলে কিছুই নেই, তবে জিন আছে, যার প্রমাণ স্বরূপ পবিত্র কোরআন শরীফে জিন সূরাটি রয়েছে। আমি, ফিরোজ, বাপ্পি সবাই যখন বললাম ঘটনাটি মিথ্যা, এটা শুধুই গল্প, তখন জামাল খুব রেগে গেল এবং বলল ও নাকি প্রমাণ দিতে পারবে যে ও মিথ্যা বলছে না। আমরাও কম যাই না, প্রমাণ চেয়ে বসলাম। তখন জামাল বলল, ভিতরে আয়, শোন, ঘটনাটা আমার দাদার বাড়ির। গল্পের ভদ্রলোক আর কেউ না, আমার দাদা ভাই। এখন প্রমাণ চাইলে আমার সঙ্গে আমাদের দাদা বাড়ি চল, দেখবো এক একজন কেমন সাহসী। জামালের উল্টো চ্যালেঞ্জ ছুড়ে দেওয়ায় আমরা বেশ ভ্যাবাচ্যাকা খেয়ে গেলাম। জামাল মাথা নেড়ে নেড়ে আবার বলল, কি ভিতর দল, এখন নেবে না প্রমাণ? যাও বাসায় গিয়ে দুধ খাও, প্রমাণ চাইতে এসো না। এমন সময় একজন বলল, পাহারাদারদের কি হলো? তারা কি কিছু বলেছে? কে তাদের গাছের উপরে তুললো? রাতে কারাই বা ধানগুলো চালের উপর তুলে রাখলো? আমরা সবাই তাকালাম জামালের দিকে। আমাদের সবার চোখে মুখে একই প্রশ্ন, আসলেই তো, পাহারাদারদের কি হলো? তখন জামাল বলল, পাহারাদারদের কাছ থেকে তেমন কিছুই আর শোনা যায়নি, কেননা তাদেরকে চিকিৎসার জন্য শহরে নিয়ে যাওয়া হলেও সুস্থ হয়ে তারা কেউ আর গ্রামে ফিরে আসতে রাজি হয়নি। কারো কোনো প্রশ্নের উত্তরও দেয়নি। এরপর আমি, ফিরোজ, বাপ্পি, তপন আমরা মিলে ঠিক করলাম আমরা যাব জামালদের গ্রামের বাড়ি। সময়ক্ষণ ঠিক করে আব্বা আম্মাকে বলে কয়েকদিনের জন্য রওনা হয়ে গেলাম। শীতকাল শুরু হয়ে গেছে। জামালদের গ্রামের বাড়ি ঝালকাঠি জেলায়। আমরা সদরঘাট থেকে লঞ্চে চড়ে বসলাম। জামালের বাবা আছেন আমাদের সাথে। লঞ্চে তিনি আমাদের সর্বক্ষণ চোখে চোখে রাখলেন। দীর্ঘ এক রাত্রি লঞ্চে থাকার পর পরের দিন সকাল 11টার সময় আমরা গিয়ে পৌঁছালাম ঝালকাঠিতে। সেখানে থেকে নৌকাতে করে যখন জামালদের বাড়িতে পৌঁছালাম তখন দুপুর হয়ে গেছে। এই দীর্ঘ যাত্রাও আমাদের কোনো ক্লান্তি নেই। চারদিকে পানি আর নয়ন মুগ্ধকর দৃশ্য আমাদের সকল ক্লান্তি যেন সেগুলোই কেড়ে নিল। জামালের দাদা ভাই বেশ শক্তপোক্ত মানুষ, আমাদের দেখে খুব খুশি হলেন। জামাল অবশ্য আমাদের আগেই বলে রেখেছে আমরা যেন আবার জিনদের ব্যাপারে দাদা ভাইকে কোনো কিছু জিজ্ঞাসা না করি, কেননা তিনি এই বিষয়ে কোনো কথা বলতে পছন্দ করেন না। যা দেখাবার জামালই আমাদেরকে দেখাবে। আমরা ওর কথায় কোনো প্রতিবাদ করলাম না। জামালদের বাড়িটি বেশ সুন্দর, ছায়া সুনিবিড় যাকে বলে। বাড়ির সামনে বিশাল একটি পুকুর, টলটলে পানি, নারিকেল গাছে ঘেরা। পুকুরে রাজহাঁসের সাঁতার কাটা দেখার মতো একটি দৃশ্য। জামালের দাদা ভাইয়ের ঘরের বাম পাশেই রয়েছে ওই ভুতুড়ে ঘরটি। দেখতে অতি সাধারণ একতলা টিনের ঘর, তবুও ঘরটি দেখে আমার শরীর কেমন যেন ছমছম করে উঠল। নিজেকে ভয় পেতে দেখে মনে মনে নিজেকেই তিরস্কার করলাম। ঘরটির জানালাগুলো সব বন্ধ, দরজাটাতে একটা ছোট্ট তালা ঝুলছে। মনে হলো খুব জোরে একটা মোচড় দিলেই তালাটি খুলে যাবে। দুপুরে খাওয়া দাওয়ার পর সামান্য একটু বিশ্রাম নিয়ে আমরা গ্রামটা ঘুরতে বের হলাম। ধান কাটা শেষ হয়ে যাওয়ায় ক্ষেতগুলো খালি পড়ে আছে। ক্ষেতগুলোর মধ্যে এখানে সেখানে খড়কুটোর স্তূপ হয়ে আছে। আমরা ক্ষেতের আইল ধরে হাঁটতে হাঁটতে জামালকে প্রশ্ন করলাম, ঘরটাতে কখন ঢুকবো? জামাল জানালো, আগামীকাল হাটের দিন, দাদা ভাই সকালে হাটে যাবেন, সেই সুযোগে আমরা ঘরটাতে ঢুকতে পারবো। ক্ষেতের পর ক্ষেত, বাড়ির পর বাড়ি হেঁটে হেঁটে আমরা সন্ধ্যায় বাসায় ফিরলাম। বাসায় এসে দেখি দাদা ভাই পুকুর থেকে ইয়া বড় একটা রুই মাছ তুলেছেন। আমাদের দেখার জন্য মাছটা না কেটে অপেক্ষা করছেন দাদিমা।
মাছটা দেখে আসলে আমরা চমৎকৃত হলাম। এত বড় মাছ সচরাচর দেখা যায় না। রাতে মাছের দো পেঁয়াজা দিয়ে দারুণ খাওয়া দাওয়া হলো। জামালের দাদা ভাই আমাদের পেয়ে খুব খুশি হয়েছেন। তিনি খাওয়া দাওয়ার পর আমাদের নানান গল্প শোনালেন। গল্পের এক ফাঁকে ভুতুরে ঘরের প্রসঙ্গ তুলতেই তিনি একেবারে চুপ হয়ে গেলেন। আমাদের এসব বিষয়ে মাথা ঘামাতে না করে শুয়ে পড়তে বললেন। আমরা উঠানের ওপাশে বাথরুম থেকে ঘুরে এসে শুয়ে পড়লাম। নতুন জায়গায় আমার সহজে ঘুম আসে না। কিছুক্ষণ ছটফট করতে করতে কখন যে ঘুমিয়ে পড়লাম বলতে পারবো না। ঘুম ভাঙল পরের দিন সকালবেলায়। চোখ খুলে দেখি আমি ছাড়া বিছানায় আর কেউ নেই। বাইরে এসে দেখি বাপ্পি, ফিরোজ, তপন ওরা উঠানে বসে গ্লাসে করে রস খাচ্ছে। হাত মুখ ধুয়ে এসে আমিও রস খেতে বসলাম। আমার কাছে খুব একটা ভালো লাগলো না। দাদাভাই কোথায় খোঁজ নিয়ে জানতে পারলাম তিনি ফজরের নামাজের পর নদীতে ভাটার সময় হাটে চলে গেছেন। জামাল গেছে দাদিমার কাছ থেকে চাবি আনতে। জামাল গেছে তাও অনেকটা সময় হয়ে গেছে। কিছু সময় পরে জামাল দাদিকে নিয়ে হাজির হন। তিনি আমাদের অনেক বোঝালেন আমরা যেন ঘরটাতে না ঢুকি। দাদাভাই শুনলে রাগ করবেন। তেনাদের বিরক্তি করা ঠিক হবে না। তেনারা মানে ভূত বা জিনেরা। আমাদের হয়ে জামালি সব বলল। আমরা মোটেই তেনাদের বিরক্ত করব না। ভেতরটা একবার দেখেই বের হয়ে আসব। কিন্তু কিছুতেই তিনি আমাদের চাবি দিতে রাজি হলেন না। শেষমেশ দাদিমা বলে গেলেন, আমরা যদি পারি তবে যেন দরজা ভেঙে ভেতরে ঢুকি। তিনি কিছুতেই আমাদেরকে চাবি দেবেন না। এই বলে তিনি হন হন করে হেঁটে রান্নাঘরের দিকে চলে গেলেন। আমাদের মন খারাপ হয়ে গেল। সাথে সাথে খুট করে একটা শব্দ শুনতে পেলাম আমরা, আর চমকে উঠলাম। শব্দের উৎস লক্ষ্য করাতেই দেখতে পেলাম ভুতুরে ঘরের দরজার তালাটি খুলে গেছে। আমরা অবাক হয়ে একজন আরেকজনের দিকে তাকিয়ে রইলাম। কিছুটা ভয়ও আমাদেরকে গ্রাস করলো। কি করব বুঝতে পারলাম না। কিছু সময় বাকহীন হয়ে বসে রইলাম। শেষটাতে ফিরোজ বলল, চল এখন ঢুকে দেখি ঘরের ভেতরে কি আছে। আমি মুখে বললাম, চল, কিন্তু মনে মনে সাহস পেলাম না। জামাল খুলে ফেললো দরজাটা। আমরা একে একে ভেতরে ঢুকলাম। ঘরের ভেতরটা কিছুটা অন্ধকার থাকায় জামাল আর আমি মিলে জানালাগুলো খুলে দিলাম। আলোতে ভরে উঠল ঘরটি। ঘরটা আহামরি তেমন কিছু না। মেঝেটা মাটির। এখানে সেখানে ইঁদুরের গর্ত করে রেখেছে। গর্তগুলো থেকে মাটি উঠে আছে। ডান পাশে রয়েছে একটা বাঁশের মই, পাটাতনে উঠবার জন্য। বাপ্পি বলল, সাবধান, সাপ টাপ থাকতে পারে। হঠাৎ করেই ভয় ডর সব চলে গেল। সবাই নানান বিষয়ে কথা বলতে শুরু করলাম। হাসাহাসিও শুরু হয়ে গেল। সামান্য কথাতেই একে অন্যের শরীরে ঢলে পড়ছে। ফিরোজ জামালকে কিছুটা ব্যঙ্গ করেই বলল, কিরে জামাল, তোর ভূত বন্ধুরা কই? নাকি আমাদের ভয়ে সব পালিয়েছে? জামাল কিছুই বলল না। হঠাৎ পাটাতনটা মচমচ করে উঠল। মনে হলো কে যেন পাটাতনের এই মাথা থেকে ও মাথা পর্যন্ত হেঁটে গেল। আমরা ভয় পেয়ে গেলাম। আমি দৌড় দেব কিনা ভাবছি। ফিরোজ তখন বলল, ইঁদুর টিদুরই হবে হয়তো। এই দিনের বেলায় ভয় পাবার কিছুই নেই। আমি দেখছি কি আছে উপরে। এই বলে ফিরোজ মই বেয়ে উপরে উঠতে লাগলো। আমরা সবাই ঘরটির মাঝামাঝি অবস্থানে দাঁড়িয়ে আছি, তাকিয়ে আছি ফিরোজের দিকে। ও সিঁড়িতে অর্ধেক উঠে দেখতে লাগলো পাটাতনে কে শব্দ করলো। আমরা ওর কোমর পর্যন্ত দেখতে পাচ্ছি। হঠাৎ ফিরোজ খুব দ্রুত উপরে উঠে গেল। আমি ভয় পেয়ে বলে উঠলাম, কি হয়েছে, কি হয়েছে? ফিরোজ উঠাতে পাটাতনের কাঠে ধূপধাপ শব্দ হতে লাগলো। আমি ভয় ডর ভুলে লাফ দিয়ে উঠলাম মইটাতে। তারপর 2 স্টেপ উঠে উকি দিলাম পাটাতনে। দেখি পাটাতনের ঠিক মাঝখানটাতে চিত হয়ে মরার মতো হয়ে শুয়ে আছে ফিরোজ। হাত পা নড়ছে না। আমি খুব দ্রুত উঠে গেলাম ওর কাছে। কি হয়েছে জিজ্ঞেস করলাম, আর সেই সাথে ওকে আমি ঝাঁকাচ্ছি। হঠাৎ ফিরোজ হো হো করে হেসে উঠে বলল,
কেমন কেমন ভয় পাইয়ে দিলাম। তারপর আমি হাসতে লাগলাম। আমি ওকে ঘুষি মারার ভঙ্গি করলাম, কিন্তু সেই সময় ফিরোজের শরীরটা অদ্ভুতভাবে নড়ে উঠল। তারপর চোখের পলকে উপরে উঠে গেল। আমি কিছু বুঝে ওঠার আগেই ছিটকে পড়লাম একপাশে। মনে হলো কেউ আমাকে তুলে ছুঁড়ে ফিরে দিল। কয়েক সেকেন্ডের জন্য ফিরোজের শরীরটা শূন্যে ভেসে থেকে ধুম করে কাঠের উপর পড়ল। এরপর কোনো দিকে না তাকিয়ে আমি আর ফিরোজ ছুটে গেলাম নিচে নামার মইটার দিকে। তারপর হুড়মুড় করে নেমে গেলাম নিচে, সেখান থেকে সোজা বাহিরে। নিচে দাঁড়িয়ে থাকা জামাল, বাপ্পি, তপন তখন ছুটলো আমাদের সঙ্গে। মাথার উপরে পাটাতনে খেয়াল করলাম কে যেন খুব জোরে জোরে হাঁটছে। কাঠের মটমট করে শব্দ হচ্ছে। ভয়ে আমাদের আত্মা যেন শুকিয়ে গেছে। এমন ভয় আর কোনোদিনও পাইনি। ঘর থেকে বের হয়ে উঠানে আসতেই ধুম করে ঘরের দরজাটা বন্ধ হয়ে গেল। তারপর জানালাগুলো একে একে বন্ধ হতে লাগলো আর খুলতেও লাগলো। আমরা উঠানে দাঁড়িয়ে ভয়ে চিৎকার করতে লাগলাম। আমাদের চিৎকার শুনে দাদিমা দৌড়ে এলেন, তারপর আমাদের ভেতরে ঘরে নিয়ে গেলেন। এ ঘটনার পর যে 3 দিন আমরা জামালদের বাড়িতে ছিলাম, সেই 3টি দিন ভয়ে একেবারে কাঠ হয়েছিলাম। বিকেলে দাদা ভাই হাট থেকে ফিরে সব শুনে ফিরোজের দিকে তাকিয়ে বলেন, তোমার ওভাবে মজা করে কথা বলা ঠিক হয়নি। তোমরা যখন দাদিমাকে অনুরোধ করেছিলে যে শুধু ভেতরটা দেখে বের হয়ে আসবে, তাহলে এমনটা করা ঠিক হয়নি। তখন ও ঘরে যিনি থাকেন তিনি হয়তো তোমাদের কথা রাখতে চেয়েছেন, কিন্তু তোমরা যখন ভেতরে ঢুকে হাসি ঠাট্টা শুরু করলে, তিনাদের নিয়ে ব্যঙ্গ করছিলে, তখন তিনারা হয়তো রেগে গিয়ে তোমাদের সঙ্গে এমন করেছেন। এখন চলো আমাদের সঙ্গে, তিনাদের কাছে মাপ চাইবে। দাদা ভাইয়ের পিছু পিছু আমরা ঘরটার দরজার কাছে গিয়ে হাত জোর করে মাপ চাইলাম আর বললাম, আমাদের ভুল হয়ে গেছে, আমাদেরকে মাফ করে দিন, আর কোনোদিন এমনটা করব না। প্রিয় লিসেনার্স, আপনারা হয়তো অনেকেই আমার মতো কল্পনা করতে চেষ্টা করেছেন মামুন ও তার বন্ধু বান্ধবের ক্ষমা চাওয়ার দৃশ্যটি কেমন, এবং হয়তো অনেকেই মনে মনে হাসছেন। কিন্তু আমি হলপ করে বলতে পারি, সেই সময় আপনারা যদি তাদের সঙ্গে থাকতেন, তবে আপনারাও হাত পা, নাক, কান, চোখ, মুখ সব এক করে তাদের মতো করেই ক্ষমা চাইতেন। তো আবারও মামুনের বলা ঘটনায় ফিরে আসি। বলছে মামুন, পরের দিন সকালবেলায় আমরা যখন ঢাকা ফেরার জন্য জামালদের বাসা থেকে বের হচ্ছিলাম, রেডি হয়ে সবাই উঠানে দাঁড়িয়েছি। ঠিক সেই সময় ঘরের দরজাটা খুলে গেল। আমাদের চোখের সামনে থেকেই বের হয়ে এলেন সাদা জুব্বা পরা একটা লোক। দাদা ভাই সালাম দিতে সে ওয়ালাইকুম আসসালাম বলে আমাদের দিকে তাকিয়ে মৃদু হাসলেন। তারপর হন হন করে কিছুটা হেঁটে নেমে গেলেন পুকুরের ঘাটের দিকে। আমরাও পিছু পিছু গেলাম কি করেন তিনি তা দেখার জন্য, কিন্তু পুকুরে গিয়ে কাউকেই দেখতে পেলাম না। লোকটি চোখের সামনে হাওয়ায় মিলিয়ে গেল যেমন। শোন বন্ধু, বিশ্বাস কর, ঢাকায় আসার পর 1 মাস পর্যন্ত আমরা স্বাভাবিক ছিলাম না। কেমন যেন চুপচাপ শান্ত হয়ে গিয়েছিলাম। এরপর থেকে ভূত প্রেত জিন পরের প্রসঙ্গ উঠলে আমি এড়িয়ে যাওয়ার চেষ্টা করি। তো এই ছিল আমার সাথে ঘটে যাওয়া একটা ঘটনা। এই বলে মামুন তার ঘটনাটি শেষ করেছিলেন। ইমরান ভাই, আমার বন্ধু মামুন যেইভাবে আমাকে ঘটনাটি বলেছিল, আমি চেষ্টা করেছি তার মতো করেই সাজিয়ে গুছিয়ে লেখার জন্য। আশা করি এই ঘটনাটি আপনাদের অনেক বেশি ভালো লেগেছে। তো প্রিয় লিসেনার্স, কেমন লাগলো এই ঘটনাটি আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। আপনাদের উৎসাহ পেলে এরকম আরো ঘটনা আপনাদেরকে লিখে পাঠাবো ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভূত আড্ডা দীর্ঘজীবী হোক। ধন্যবাদ সৌরভ ভাই এত সুন্দর একটা ঘটনা আমাদের সাথে শেয়ার করার জন্য। সত্যি ঘটনাটা কিন্তু বেশ রহস্যজনক। মানে একটা সাধারণ বাড়ির মধ্যে একটা ঘর,
যে ঘরটিতে কেউ কোনো কিছু রাখতে পারে না, রাখলেই তা অটোমেটিক পরের দিন দেখা যায় ঘরের বাইরে এলোমেলোভাবে পড়ে আছে। আর সেই সাথে মাঝে মাঝেই বাড়ির মানুষ দেখতে পায় একজন হুজুর টাইপের লোক ওই ঘরের মধ্যে প্রবেশ করছে, কিন্তু ঘরের ভেতরে ঢোকার পর দেখা যায় সেখানে কেউ নেই। সত্যিই বেশ রহস্যময় একটা ঘটনা। ধন্যবাদ সৌরভ ভাই এত সুন্দর করে ঘটনাটি আমাদেরকে লিখে পাঠানোর জন্য। আর ভাই, আপনার কাছে এরকম আরো ভয়ঙ্কর ঘটনা থাকলে অবশ্যই কিন্তু আমাদের সাথে শেয়ার করবেন। তো প্রিয় লিসেনার্স, আপনাদের কাছে কেমন লেগেছে সৌরভ ভাইয়ের এই ঘটনাটি? আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত আমাদেরকে জানিয়ে দেবেন। তো এখন আর কথা বাড়াবো না, এবার সরাসরি চলে যাবো আজকের এপিসোডের দ্বিতীয় ঘটনায়। চলুন তাহলে শুনে আসি সামির ভাইয়ের বদজিনের ঘটনা। ঘটনাটি আমাকে ঠিক যেইভাবে লিখে পাঠিয়েছেন, আমি চেষ্টা করছি ঠিক সেভাবেই আপনাদের মাঝে উপস্থাপন করতে। লিখছেন, আসসালামু আলাইকুম শ্রোতাবৃন্দ, আমি সামির। আমি আজকে আপনাদের সাথে যেই অভিজ্ঞতাটা শেয়ার করতে যাচ্ছি তা ঘটে আমার বড় ফুপুর বাসায়। উনার বাসা ধানমন্ডি 4-এ। উনার বাসার পেছনের দিকে পড়েছে মেডিনোভা হসপিটাল, আর হসপিটালের পেছনের দিকে ময়লা আবর্জনা ফেলার জায়গা। এখন তাহলে মূল ঘটনাটা বলি। আমার ফুপি 6তলা বাড়ির টপ ফ্লোরে থাকেন এবং তার পাশের ফ্ল্যাটটা প্রায় বছরের 11 মাসই বন্ধ থাকে, কারণ যারা ফ্ল্যাটটা কিনেছে তারা প্রবাসী এবং দেশে আসলে তারা ওই ফ্ল্যাটটাতে ওঠেন। আমার ফুপি ফ্ল্যাটটা কেনার পর প্রথম দিকে প্রায়ই গভীর রাতে কেউ একজনের পায়ের শব্দ শুনতে পেতেন, টুকটাক আওয়াজ শুনতে পেতেন। আরো প্রথম প্রথম উনি ভেবেছিলেন অন্য ফ্ল্যাটের কেউ মনে হয় ছাদে ওঠে, কিন্তু প্রতিদিন আওয়াজটা হওয়ার কারণে ফুপি দারোয়ানকে ডেকে জিজ্ঞেস করেন রাতে ছাদে কে ওঠে। দারোয়ান জানায় যে সে জানে না এবং ফুপা অ্যাপার্টমেন্টের সভাপতি হওয়ায় তিনি একটা মিটিং ডাকেন এবং সবাইকে রাতে ছাদে উঠতে মানা করে দেন। ফুপির বাসায় স্বপন নামে একটা কাজের ছেলে কাজ করত। ওর বয়স 14 কি 15 হবে। ও বিকেলে ছাদে যেত শুকনো কাপড়গুলো নিয়ে আসতে। আমি আর আমার মা একদিন ফুপির বাসায় যাই, তখন ছাদে ওঠার সিঁড়িতে একটা মিচমিচে কালো বিড়াল দেখতে পাই, যার মনে ছিল সবুজ রঙের। আমরা এত উপরে বিড়াল দেখে বেশ আশ্চর্য হলাম, আবার মনকে বুঝ দিলাম এ তেমন কিছু না। কিন্তু সেই দিন বিকেলে স্বপন কাপড় আনতে গেলে স্বপন সেই কালো বিড়ালটাকে দেখে এবং তাকে তাড়া করার চেষ্টা করে। স্বপন এক পর্যায়ে বিড়ালটার কাছে যায়, তখন বিড়ালটা তাকে আঁচড় দেয়। তারপর থেকে শুরু হয় স্বপনের পাগলামি, যেমন তাকে কেউ ডাকলে সে জবাব দেয় না এবং এবং নিজেই নিজের সাথে কথা বলে এবং হাসে। আমার ফুপাকে স্বপন দাদু বলে ডাকতো। তো ফুপা বেশ কয়েকবার স্বপনকে ডাকলে জবাব না দেওয়ায় ফুপা রেগে গিয়ে ওকে একটা থাপ্পড় দেয় এবং স্বপন তখন ফুপার দিকে তেড়ে আসে এবং 5-6 জন মিলেও স্বপনকে ধরে রাখা যায় না। এতে ফুপা ভয় এবং ঘাবড়ে যায়। এরপর স্থানীয় মসজিদের হুজুরকে ডেকে আনা হয়। হুজুর এসে দোয়া পড়েন, তারপর বলেন যে ওকে খারাপ জিনে ধরেছে এবং সে তদবির করেছে যেন জিনটা ওকে ছেড়ে দেয়, কিন্তু জিনটা ওকে ছাড়তে চায় না। তারপর হুজুর তাবিজ সহ আরো কিছু তদবির করে ওই জিন তাড়িয়ে দেয়। এরপর স্বপনের প্রায় 15 দিন জ্বর ছিল এবং ও অনেক শুকিয়ে গিয়েছিল। যারা ধানমন্ডি 4-এতে গেছেন তারা জানেন যে ওই এলাকার বাড়িগুলো পাশাপাশি হয়ে থাকে। আশ্চর্যজনক হলেও ফুপির রুমে সানসিটের উপর সবসময় একটা পেঁচা বসে থাকে এবং সারাক্ষণ ওই রুমের মানুষগুলোর দিকে তাকিয়ে থাকে। স্বপনের এই ঘটনার পর হুজুর বাড়িটি বন্ধ করে দিয়ে যান। তার ঠিক 1 মাস পর স্বপন সিলেট চলে যায় ওর মা অসুস্থ বলে। ফুপি তখন আরেকটি কাজের মেয়ে রাখেন, তার নাম নাবিলা। কাজ শেষ হলে সে প্রায়ই পাশের বাড়ির কাজের মেয়েদের সাথে
গল্প করত রান্নাঘরের বারান্দা দিয়ে। সম্প্রতি আমার ফুপির ক্যান্সার ধরা পড়ায় সে সিঙ্গাপুর যাবে চিকিৎসার জন্য। তাই আমরা সবাই একদিন তার সাথে দেখা করতে তার বাসায় যাই। তারপর হঠাৎ করে আমরা সেই বাসায় নাবিলা মানে সেই কাজের মেয়ের চিৎকার শুনতে পাই। রান্নাঘরের বারান্দার দিক থেকে চিৎকারের শব্দটা আসছিল। তখন আমরা সেখানে গিয়ে দেখি ওর ২ হাত ছিল গ্রিল দিয়ে বাহিরে এবং ও চিৎকার করে বলতে থাকে, "আমার ঝিকিমিকি ফুল দিয়ে যা।" এদিকে আমরা ৬-৭ জন মিলেও ওকে ঘরে আনতে পারি না। ও বড়জোর ৪ ফিট ১০ ইঞ্চি লম্বা হবে। অনেক কষ্ট করে তাকে ঘরে আনার চেষ্টা করি। আর এদিকে রমজান মাস বলে হুজুর বাসার নিচেই ছিলেন। কারণ এই অ্যাপার্টমেন্ট থেকে প্রতিদিন একজন হুজুরকে ইফতার এবং রাতের খাবার সেই সাথে সেহরি দেওয়া হয়। আমার চাচা হুজুরকে ডাকতে গিয়ে ছাদের দরজায় প্রচণ্ড বাড়ির আওয়াজের শব্দ শুনতে পান, কিন্তু ছাদের গেটটা তো তালা দেওয়া ছিল। এদিকে নাবিলা তো জিদ করেছে এবং বারান্দায় যাওয়ার জন্য কাঁদছে আর চিৎকার করছে ঝিকিমিকি ফুল দিয়ে এই বলে। পরে হুজুর এসে পরীক্ষা করে বলে পিশাচ জাতীয় খারাপ জিনের বাতাস লেগেছে। সে বারান্দায় একটা জুতা ঝুলিয়ে দেয় এবং ওকে দোয়া পরে তাবিজ দিয়ে দেয়। পরদিন বড় হুজুরকে ডাকা হয় এবং সে বাড়িতে এসে এদিক ওদিক তাকিয়ে দেখে, তারপর দাঁড়িয়ে বলে, আগের হুজুর যেই বন্ধনীটা দিয়েছিল তার কার্যকলাপ নষ্ট হয়ে গেছে। বড় হুজুর তখন বাড়িটি আবারও বন্ধ করে দিয়ে যায়। তারপর থেকে বাড়িটিতে আর কোনো এরকম অলৌকিক ঘটনা ঘটেনি। তো এই ছিল আমার ছোট্ট একটি ঘটনা। আশা করি ঘটনাটি আপনাদের বেশ ভালো লাগবে। আমি চেষ্টা করেছি আমার মতো করে গুছিয়ে লেখার জন্য। তারপরও অনাকাঙ্ক্ষিত ভুল ত্রুটির জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আর ঘটনাটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। আপনাদের উৎসাহ পেলে এরকম আরো সত্যি ভয়ের ঘটনা আমি লিখে পাঠাবো। ভূতারটা দীর্ঘজীবী হোক। ধন্যবাদ সামির ভাই, এত ভয়ঙ্কর একটা ঘটনা আমাদের সাথে শেয়ার করার জন্য। ঘটনাটি সত্যিই বেশ ভালো ছিল, কিন্তু ভাই একটা অনুরোধ, সেটা হচ্ছে আপনি ঘটনা পাঠানোর আগে আরেকটু যদি রিভাইজ করেন, আরেকবার যদি ঘটনায় চোখ বোলান, তাহলে অনেক অনাকাঙ্ক্ষিত ভুলগুলোর কিন্তু সমাধান হয়ে যায়। আশা করব পরবর্তী ঘটনায় আপনি আরেকটু গুছিয়ে আরেকটু মানে ডিউরেশন লং করে আমাদেরকে কোনো ঘটনা শেয়ার করবেন। তো ওভারঅল ভাই আপনার ঘটনাটা কিন্তু বেশ ইউনিক ছিল এবং ভালো লেগেছে। ধন্যবাদ ভাই। ধন্যবাদ এত সুন্দর একটা ঘটনা আমাদের সাথে শেয়ার করার জন্য। তো প্রিয় লিসেনার্স, আপনাদের কাছে কেমন লেগেছে সামির ভাইয়ের এই ঘটনাটি? আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। তো এই ছিল আজকের আয়োজন। চলে যাওয়ার আগে আপনাদেরকে আবারও বলতে চাই, আপনারা যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। এর ফলে আমাদের পরবর্তী সকল আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আর আমাদেরকে যদি ঘটনা পাঠাতে চান, সেক্ষেত্রে আপনাদের কাছে ২টি ওয়ে আছে। প্রথমত আপনারা সরাসরি আমাদেরকে হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন। আর আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটি আমাদের ডেসক্রিপশন বক্সে অথবা কমেন্ট বক্সে প্রিন্ট আপ করা আছে। এছাড়াও আপনারা চাইলেই কিন্তু আমাদেরকে ইমেলের মাধ্যমেও ঘটনা পাঠাতে পারেন। আর আমাদের ইমেল অ্যাড্রেসটি হচ্ছে bhutatda.stories@gmail.com BHOOTADDA.STORIES@gmail.com আপনাদের জানা শোনা সেরা ভয়ঙ্কর ঘটনাগুলো আমাদেরকে লিখে কিংবা ভয়েস ক্লিপ আকারে পাঠিয়ে দিতে পারেন। তো আমি ইমরান এইচ খান আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। কথা হচ্ছে আগামী এপিসোডে নতুন আর দুর্দান্ত ভয়ঙ্কর কোনো এক ঘটনা দিয়ে। টিল দেন সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর হ্যাঁ, ভূত আড্ডার সাথেই থাকুন। আসসালামু আলাইকুম।